আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। ফিজিওলজি আইটেম প্রিপারেশন প্রোগ্রামে আজকে আমরা পড়ব মেমব্রেন ট্রান্সপোর্ট সম্পর্কে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিটা কোশ্চেন, প্রতিটা টপিকস ভালোভাবে বোঝার। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে পড়াগুলো দেখি, বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আশা করি আমরা বুঝতে পারবো। প্রথমে আমাদের যে প্রশ্নটা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট, আর তা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্টের ডেফিনেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমরা মেমব্রেন ট্রান্সপোর্টের ডেফিনেশনটা দেখব। ইট ইজ এ বায়োফিজিওকেমিক্যাল ফেনোমেনন বাই হুইচ ডিফারেন্ট সাবস্টেন্স আর ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য মেমব্রেন ফ্রম ইনসাইড টু আউটসাইড দ্য সেল অ্যান্ড ভাইস ভার্সা। মানে মেমব্রেন ট্রান্সপোর্টটা হচ্ছে একটা বায়োফিজিওকেমিক্যাল ফেনোমেনন বা একটা ঘটনা, যেইখানে একটা সেলের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে পদার্থগুলো যাওয়া আসা করে। এখন আমাদের জানতে হবে যে মেমব্রেন ট্রান্সপোর্ট কয় প্রকার। আর আমরা এই যে এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি, এভাবে আমরা বলবো ট্রান্সপোর্ট প্রসেস ফর মাইক্রোমলিকুল। অবশ্যই আমাদের এই যে চার্ট, সেটা হচ্ছে মাইক্রোমলিকুলের জন্য। ম্যাক্রোমলিকুলের জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা আমরা পরে দেখতেছি। তো এখানে প্রথমেই মেমব্রেন ট্রান্সপোর্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মানে হচ্ছে যেটার মধ্যে শক্তি খরচ হয়, মানে এটিপির দরকার পড়ে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে যে ট্রান্সপোর্টটা হয় বা বিপরীতমুখীভাবে ট্রান্সপোর্টটা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ট্রান্সপোর্টে এটিপির দরকার পড়ে না, এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকেই যায়। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর এর উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প। এখন সোডিয়াম পটাশিয়াম আর ক্যালসিয়াম এই সব যে পাম্পগুলো দেখতেছি, এগুলো হচ্ছে এক একটা চ্যানেল, যেই পাম্পের মাধ্যমে, যেই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম পদার্থগুলো এটার ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট আর একটা কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট মানে হচ্ছে দুইটা পদার্থ যদি একই দিকে প্রবাহিত হয়, সেটা হচ্ছে আমাদের কো ট্রান্সপোর্ট। আর দুইটা পদার্থ যদি বিপরীত দিকে প্রবাহিত হয় একই সাথে একই সময়ে, সেটা হচ্ছে আমাদের কাউন্টার ট্রান্সপোর্ট। তো কো ট্রান্সপোর্টের উদাহরণ হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। আমাদের অবশ্যই এইগুলোর উদাহরণ আমাদের জানতে হবে, উদাহরণগুলো বলতে হবে। প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অসমোসিস আর ডিফিউশন। ডিফিউশন আবার দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলেটেড ডিফিউশন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার ডিফারেন্স অনেক বেশি জিজ্ঞেস করা হয়, আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। এখন আমাদের দেখতে হবে যে ম্যাক্রোমলিকুলের কী ট্রান্সপোর্ট সিস্টেম আছে। একটা হচ্ছে এক্সোসাইটোসিস আর একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। নিউরোট্রান্সমিটার, হরমোন, এনজাইম, প্রোটিন আর রিলিজ ফ্রম দ্য সেল বাই দিস প্রসেস। মানে নিউরোট্রান্সমিটার যেগুলো নার্ভ সেল থেকে রিলিজ হয়, নিউরোট্রান্সমিটার, হরমোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, বিভিন্ন রকম এনজাইম, প্রোটিন যেগুলো সিক্রেশন হয় বা রিলিজ হয়। আর এই রিলিজ যে হচ্ছে বা সিক্রেশনটা হচ্ছে, সেটা হয় এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। আর এন্ডোসাইটোসিস হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিসে যে সাবস্টেন্সগুলো ইনজেকশন হবে, সেগুলোর কোনো প্রসেসিংয়ের দরকার পড়ে না, আর কোনো প্রসেস করতে হয় না। আর ফ্যাগোসাইটোসিসে যে সাবস্টেন্সগুলো ইনজেকশন হবে, মানে ভিতরে যাবে, সেগুলোর প্রসেসিংয়ের দরকার পড়ে, তাই এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস হচ্ছে, তাই ফ্যাগোসাইটোসিস হচ্ছে সেল ইটিং। এখন আমরা যে বিষয়টি দেখব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভাইবা, রিটেন, এভরিথিং, আইটেম, কার্ড, টার্ন, প্রফ, সব জায়গাতে এই প্রশ্নটা অনেক বেশি আসে, ভাইবাতে অনেক জিজ্ঞেস করা হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন: দি মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এগেনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট উইথ দ্য অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি বাই দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে কোনো একটা পদার্থের যদি কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে শক্তি খরচ করে যেতে হয় বা মুভমেন্ট হয় সেল মেমব্রেনের ভিতর দিয়ে, সেটা হবে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এইটার ক্যারেক্টারিস্টিক খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই এটা পারতে হবে।
এটা জিজ্ঞেস করা হয়। ট্রান্সপোর্ট অকার এগেনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, যেটা আমরা ডেফিনেশনের মধ্যেই দেখলাম যে এই ট্রান্সপোর্টেশনটা হবে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে, মানে বিপরীতমুখীভাবে। মেমব্রেন মাস্ট বি প্রেজেন্ট, মানে অবশ্যই এখানে সেল মেমব্রেন দরকার পড়বে। এনার্জি ইজ নেসেসারি, আমাদের এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অবশ্যই এনার্জি দরকার। কেরিয়ার প্রোটিন ইজ নেসেসারি, আমাদের অবশ্যই এখানে কেরিয়ার প্রোটিন দরকার, বাহক দরকার। ইট ক্যান বি স্যাচুরেটেড, মানে এটা অবশ্যই স্যাচুরেটেড হবে, স্যাচুরেশন হবে এটার। দি কেরিয়ার প্রোটিন শো স্পেসিফিসিটি ফর আয়ন, সুগার অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, মানে যে বাহক প্রোটিনগুলো থাকবে সেগুলো নির্দিষ্ট কিছু পদার্থকে নির্দিষ্ট প্রোটিনগুলো বহন করে নিয়ে যাবে। এগুলোই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক, এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। এরপরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হয় তা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন এবং সেইগুলোরও ডেফিনেশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে এখানে দি মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এগেনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট উইথ দ্য অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি হুইচ ইজ ডিরাইভড ফ্রম এটিপি অর সাম আদার হাই এনার্জি ফসফেট বাই দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন ইজ কল্ড প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেটা যেখানে যে এনার্জিটা দরকার পড়বে সেই এনার্জিটা একদম সরাসরি এটিপি থেকে আসবে অথবা হাই মলিকুলার যে এনার্জি ফসফেটগুলো আছে সেখান থেকে আসবে। মানে এখানে এনার্জির সোর্স হচ্ছে ডিরেক্ট এটিপি অথবা হাই মলিকুলার এনার্জি ফসফেট, আর বাকি সব যা আছে আমরা তো জানি যে এই ট্রান্সপোর্টটা হবে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের এগেনস্টে, আর এখানে সেল মেমব্রেনগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। মেইন কথা হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে বা ইউনিক পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এই এনার্জিটা আসে ডিরেক্ট এটিপি অথবা হাই মলিকুলার এনার্জি ফসফেট থেকে। আর প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টার থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, ক্লোরাইড এইসব জিনিসগুলো। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য cell membrane against chemical or electrical gradient with the energy which is derived secondarily from concentration or electrical gradient produced by primary active transport by the help of carrier protein is called secondary active transport। মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জিটা আসবে, মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মেইন পয়েন্টটা হচ্ছে যে এইখানে এনার্জিটা আসবে ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যে শক্তিটা তৈরি হয়েছিল বা যে এটিপিটা তৈরি হয়েছিল সেইখান থেকে এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শক্তি নিয়ে থাকবে, বা সেই শক্তির কারণে আমাদের এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এই কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে এগেনস্টে এই ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকবে। সোজা কথায় প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মেইন ডিফারেন্সটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি আসে ডিরেক্ট এটিপি থেকে অথবা হাই মলিকুলার এনার্জি ফসফেট থেকে, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এটিপিটা আসে ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে এটিপিটা ছিল সেইখান থেকে ডিরাইভড হয়, সেই এনার্জি দিয়ে এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা পরিচালিত হয়ে থাকে। এটাই হচ্ছে মেন বোঝার বিষয়। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। এখন আমরা দেখব কো ট্রান্সপোর্ট কি। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ two substance in the same direction is called secondary active co-transport। মানে দুইটা সাবস্টেন্স যদি একই দিকে প্রবাহিত হয়, ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটা হবে সেকেন্ডারি অ্যাক্টিভ কো-ট্রান্সপোর্ট সিস্টেম বা সিমপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ টু সাবস্টেন্স ইন দ্য অপোজিট ডিরেকশন কল্ড সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্ট। মানে যদি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দুইটা সাবস্টেন্স বিপরীত দিকে, মানে একটা ইন করবে আরেকটা আউট হবে, এইরকম যদি হয়, বিপরীত ডিরেকশনে যদি চলে, তাহলে সেটা হবে কাউন্টার ট্রান্সপোর্ট বা অ্যান্টিপোর্ট। এখন আমরা দেখব যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মেকানিজমটা কি। সাবস্টেন্স টু বি ট্রান্সপোর্টেড প্লাস এটিপি বাইন্ড টু দেয়ার রেসপেক্টিভ সাইট ইন দেয়ার ক্যারিয়ার প্রোটিন। যেই সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্টেড হবে সেইগুলো এটিপি এবং তাদের যে ক্যারিয়ার প্রোটিন আছে সেই ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে। দেন ব্রেকডাউন অফ এটিপি টু এডিপি অ্যান্ড ফসফেট। মানে এটিপিটা তখন খরচ হবে, তাই একটা ফসফেট লস হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডেনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি হবে।
ফসফেট বাইন্ড টু দ্য ফসফোরাইলেশন সাইট অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, মানে ফসফেট ওই ক্যারিয়ার প্রোটিনের ফসফোরাইলেশন সাইট মানে রেসপেক্টিভ বাইন্ডিং সাইডে সে বাইন্ড করবে। কনফরমেশনাল চেঞ্জ অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, দেন ক্যারিয়ার প্রোটিনটা একটা চেঞ্জ হয়ে যাবে যা আগে ছিল তার চাইতে। দেন ইফ্লাক্স অর ইনফ্লাক্স অফ সাবস্টেন্স, মানে হয় ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে সাবস্টেন্সগুলো আসা যাওয়া করতে পারবে তখন। এইভাবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমটা হয়ে থাকে। আমাদের আরেকটা বেসিক জিনিস জানতে হবে, তা হচ্ছে কিছু ডেফিনেশন বা কিছু টার্ম। ইউনিপোর্ট কি, সিমপোর্ট কি, অ্যান্টিপোর্ট কি। ইউনিপোর্ট হচ্ছে যেখানে মাত্র একটা সাবস্টেন্স ট্রান্সপোর্ট হয় ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে, আর সিমপোর্ট হচ্ছে একসাথে দুইটা সাবস্টেন্স ট্রান্সপোর্ট হয় এবং দুইটার ডিরেকশন থাকে একই দিকে। আর অ্যান্টিপোর্ট হচ্ছে একসাথে দুইটা সাবস্টেন্স ট্রান্সপোর্ট হয় কিন্তু দুইটার ডিরেকশন থাকে বিপরীত দিকে, মানে একটা ইন করে আর একটা আউট হয়। এখন আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখব যেটা পরীক্ষায় সবসময় আসে, আর যেটা না পারলে ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে আমরা দেখব ডেফিনেশন। সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ এ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম হুইচ পাম্প 3 sodium ion from inside to outside and at the same time 2 potassium ion from outside to inside the cell across the cell membrane against the concentration gradient with active expenditure of energy from hydrolysis of ATP by the help of carrier protein। মানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পে একই সাথে 3টা সোডিয়াম আয়ন সেলের ভিতর থেকে বাইরে বের হবে এবং সেই সময় একই সাথে 2টা পটাশিয়াম আয়ন সেলের বাইরে থেকে সেলের ভিতরে ঢুকবে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে। আর এই ফেনোমেননটা হয়ে থাকবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, মানে বিপরীতে। আর এই ফেনোমেননে অবশ্যই এনার্জির এক্সপেন্ডিচার হবে, এনার্জি দরকার পড়বে, আর যেই এনার্জিটা আসবে ডিরেক্ট এটিপির হাইড্রোলাইসিসের মাধ্যমে, আর এখানে ক্যারিয়ার প্রোটিন অবশ্যই কাজ করবে। এইটাই হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটার মেকানিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা মেকানিজমটাও দেখব। ক্যারিয়ার প্রোটিন ফর সোডিয়াম পটাশিয়াম পাম্প হ্যাজ আলফা অ্যান্ড বিটা সাব ইউনিট, মানে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য যে ক্যারিয়ার প্রোটিনটা থাকবে সেটা দুইটা সাব টাইপের, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। ইনার পোর্শন অফ আলফা সাব ইউনিট হ্যাজ 3 বাইন্ডিং সাইট ফর সোডিয়াম আয়ন, 1 বাইন্ডিং সাইট ফর এটিপি অ্যান্ড 1 সাইট ফর ফসফোরাইলেশন। মানে এই আলফা সাব ইউনিটের ইনার পোর্শনে 3টা বাইন্ডিং সাইট থাকে সোডিয়ামের জন্য, মানে 3টা সাইট থাকে যেখানে 3টা সোডিয়াম আয়ন অ্যাটাচ হয়, আর একটা বাইন্ডিং সাইট হয় এটিপি বাইন্ড করার জন্য, আরেকটা বাইন্ডিং সাইট থাকে যেটা ফসফোরাইলেশনের জন্য। আউটার পোর্শন অফ আলফা সাব ইউনিট হ্যাজ 2 বাইন্ডিং সাইট ফর পটাশিয়াম, মানে আলফা সাব ইউনিটের আউটার পোর্শনে 2টা বাইন্ডিং সাইট থাকবে যেখানে 2টা পটাশিয়াম বাইন্ড করতে পারবে। সোডিয়াম পটাশিয়াম অ্যান্ড এটিপি বাইন্ড টু দেয়ার রেসপেক্টিভ সাইট ইন দ্য আলফা সাব ইউনিট অফ দ্য ক্যারিয়ার, মানে এইগুলো হচ্ছে বাইন্ডিং সাইট। এই যে সোডিয়াম বের হয়ে যাচ্ছে এখানে, তো এটা হচ্ছে ইনার সাইটস, এটা হচ্ছে সেল মেমব্রেন, তো এইটা হচ্ছে আমাদের সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো এটা হচ্ছে ইনার সাইড, এটা হচ্ছে আউটার সাইড। তো ইনার সাইডের এই রেসপেক্টিভ সাইডগুলোতে সোডিয়াম বাইন্ড করতেছে এবং সোডিয়াম বাইন্ড করে বাইরে বের হচ্ছে, আর পটাশিয়াম আউটার সাইড থেকে ইনার সাইডে এই তো আসতেছে। ব্রেকডাউন অফ এটিপি টু এডিপি অ্যান্ড ফসফেট, মানে এটিপিটা ভাঙতেছে, এটিপিটা লস হচ্ছে, একটা ফসফেট বের হয়ে যাচ্ছে, যার কারণে ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হচ্ছে। ফসফেট বাইন্ড টু দ্য ফসফোরাইলেশন সাইট অফ আলফা সাবইউনিট অফ দ্য ক্যারিয়ার প্রোটিন, মানে ফসফেট ওই ক্যারিয়ার প্রোটিনের যে আলফা সাবইউনিট আছে সেই আলফা সাবইউনিটের ফসফোরাইলেশন সাইটে বাইন্ড করে কনফরমেশনাল চেঞ্জ অফ ক্যারিয়ার প্রোটিন, মানে এই ক্যারিয়ার প্রোটিনটার যে গাঠনিক যে অবস্থা সেটা চেঞ্জ হয় ট্রান্সপোর্ট করার জন্য। দেন ইফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন, মানে 3টা সোডিয়াম আয়ন ভিতর থেকে বাইরে চলে যায় আর 2টা পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভিতরে চলে আসে। এই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটার ইম্পর্টেন্স অনেক বেশি, এটা অবশ্যই পারতে হবে, অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ইট ইজ রেসপন্সিবল ফর জেনারেশন অফ মেমব্রেন পটেনশিয়াল, মানে মেমব্রেন পটেনশিয়াল জেনারেট করে থাকে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প। মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে এখানে একটা আয়নিক ইমব্যালেন্স তৈরি করে থাকে।
ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে থাকে। ইট কন্ট্রোল সেল ভলিউম, ইট ইজ দ্য বেসিস অফ নার্ভ অ্যান্ড মাসেল ফাংশন, ইট প্রোভাইড এনার্জি ফর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই কথাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এনার্জি দিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করে থাকে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর ইজ ইউজড ইন হার্ট ফেলোর, মানে এই হার্ট ফেলোরে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর দেওয়া হয়। ডোপামিন ইন দ্য কিডনি ইনহিবিট দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প বাই ফসফোরিলেটিং ইট কজিং নেট্রিউরেসিস, মানে ডোপামিন দিয়ে কিডনির সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ করা হয়, যার কারণে নেট্রিউরেসিস হয়, মানে সোডিয়াম রিঅবজর্ব করতে পারে না, মানে সোডিয়াম রিঅবজর্ব হয় না, আর রিঅবজর্ব না হলে ইউরিন দিয়ে সেটা পাস হয়ে যাবে, আর ইউরিনে যদি সোডিয়াম থাকে সেটাকে বলা হচ্ছে নেট্রিউরেসিস। আমাদের আরেকটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে ইলেকট্রোজেনিক পাম্প। তো এই ইলেকট্রোজেনিক পাম্পটা হচ্ছে যেই পাম্পের মাধ্যমে একটা ইলেকট্রিক সিগন্যাল জেনারেট হয়, একটা মেমব্রেন পটেনশিয়াল তৈরি হয়। এই মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে আমাদের নার্ভ এবং মাসেল বিভিন্ন রকম সিগন্যাল ট্রান্সমিট করতে পারে, তাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই নার্ভ আর মাসেল অ্যাক্টিংয়ের জন্য। আমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় আইটেম বা কার্ডের মধ্যে, যে সিকেল সেল সিন্ড্রোমটা কি? ইট ইজ এ মেডিকেল কন্ডিশন characterized by reduced function of the cellular sodium potassium pump which is responsible for maintaining the internal ion homeostasis। মানে সিকেল সেল সিন্ড্রোমটা হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফাংশনটা লস হওয়া বা কমে যাওয়া, কমে গেলে এই ভিতরের যে মানে সেলের ভিতরের যে হোমিওস্টেসিস অবস্থাটা ছিল, একটা সাম্যাবস্থা ছিল, সেই সাম্যাবস্থাটা নষ্ট হয়, আর এটাই হচ্ছে সিকেল সেল সিন্ড্রোম। দিস ক্লিনিক্যাল রেজাল্ট ইজ রাইজ ইন ব্লাড পটাশিয়াম লেভেল অ্যান্ড ড্রপ অফ ব্লাড সোডিয়াম লেভেল। মানে এই সিকেল সেল সিন্ড্রোমটা হয়ে থাকে যখন ব্লাডের ভিতরে পটাশিয়াম আয়নটা বেড়ে যায় আর সোডিয়াম আয়নটা কমে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফিউশনের ডেফিনেশন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, আর সেইগুলোর কী কী ফ্যাক্টর এফেক্টিং আছে সেইগুলো এখানে দেওয়া আছে। আমরা এই পয়েন্টগুলো দেখে নেব। আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের আরেকটা কোশ্চেন অসমোসিস, এটা ডেফিনেশন জিজ্ঞেস করা হয়। আমরা এই ডেফিনেশনটা তো জানি ভালো করেই, আমরা এটার ডেফিনেশন জানবো আর এটার ইম্পর্টেন্সটা জানবো। এই বিষয়গুলো জানলে আমাদের ডিফিউশন এবং অসমোসিসের কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখন আমরা দেখব, আর তা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের ডিফারেন্স। এটা ভাইভা বোর্ডে অনেক বেশি জিজ্ঞেস করা হয়, খুবই ইম্পর্ট্যান্ট, তো আমরা এটা খুব ভালো করে জানে রাখবো। প্রথমতই মুভমেন্ট অকার, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মুভমেন্টটা হয়ে থাকে, ট্রান্সপোর্ট হয়ে থাকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, আর প্যাসিভ ট্রান্সপোর্টে এই ট্রান্সপোর্ট হয়ে থাকে, সাবস্টেন্সের ট্রান্সপোর্ট হয়ে থাকে ইলেকট্রিক্যাল অথবা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি দরকার পড়ে, কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জি দরকার পড়ে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কেরিয়ার দরকার পড়ে, প্যাসিভ ট্রান্সপোর্টের ফ্যাসিলিটেড ডিফিউশনে কেরিয়ার দরকার পড়ে, কিন্তু সিম্পল ডিফিউশনে আর অসমোসিসের ক্ষেত্রে কেরিয়ার প্রোটিন দরকার পড়ে না। মেমব্রেন অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অবশ্যই থাকতে হবে, আর প্যাসিভ ট্রান্সপোর্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে সাবস্টেন্সগুলো মুভ করবে সেগুলো সাধারণত একদিকে হয়ে থাকে, আর প্যাসিভ ট্রান্সপোর্টের যে মুভমেন্টটা হয়ে থাকবে সাবস্টেন্সের সেটা বাইডিরেকশনালি হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের ডিফারেন্স ছাড়াও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের ডিফারেন্স ধরা হয়, তাই আমরা এই ডিফারেন্সটা অনেক ভালো করে শিখে রাখবো। এছাড়াও আমাদের ভাইভাতে আরেকটা কোশ্চেন করা হতে পারে বা মাঝামাঝি করা হয়, তা হচ্ছে সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে পার্থক্যটা কী। সিম্পল ডিফিউশনটা হচ্ছে প্যাসেজ অফ সাবস্টেন্স টুয়ার্ড ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল গ্রেডিয়েন্ট উইদাউট কেরিয়ার অ্যান্ড এনার্জি, মানে সিম্পল ডিফিউশনে কেরিয়ার এবং এনার্জি কোনোটাই দরকার নাই, আর এইখানে সাবস্টেন্স মুভ করে থাকে কনসেন্ট্রেশন অথবা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের দিকে। আর ফ্যাসিলিটেড ডিফিউশনে প্যাসেজ অফ সাবস্টেন্স টুয়ার্ড ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল গ্রেডিয়েন্ট উইথ দ্য হেল্প অফ কেরিয়ার প্রোটিন, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনে কী হয়, কেরিয়ার প্রোটিনটা দরকার পড়ে। সিম্পল ডিফিউশনে কেরিয়ার দরকার নাই, ফ্যাসিলিটেড ডিফিউশনে কেরিয়ার দরকার আছে। কেরিয়ারের স্যাচুরেশন সিম্পল ডিফিউশনে হয় না, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনে স্যাচুরেশন হয়। সিম্পল ডিফিউশনের মাধ্যমে লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট হয়ে থাকে, আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে
লিপিড ইনসলুবল সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলেটেড ডিফিউশনের মধ্যে পার্থক্যগুলো। ইনশাআল্লাহ কথা হবে আমাদের পরবর্তী আয়োজনে, যেখানে থাকবে মেমব্রেন পটেনশিয়াল এবং অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে আলোচনা। যদি এই আয়োজন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য আরেকজন মেডিকেল শিক্ষার্থীর পড়াটাকে সহজবোধ্য করে তোলার অনুরোধ রইল। ধন্যবাদ।